আমরা ট্রান্সমিশন লাইন সম্পর্কে পড়াশোনা করতেছিলাম। ট্রান্সমিশন লাইনের আমরা পড়তেছিলাম হচ্ছে এখন মিডিয়াম ট্রান্সমিশন লাইন নিয়ে পড়াশোনা করতেছিলাম। শর্ট ট্রান্সমিশন লাইন আমরা TD1-এ পড়ে আসছি। তো মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমরা একটা কথা বলছিলাম যেখানে ক্যাপাসিটেন্সের প্রভাবটা আসতেছে, যেটা শর্ট ট্রান্সমিশন লাইনে আসতেছিল না। শর্ট ট্রান্সমিশন লাইনে শুধু কি ছিল? রেজিস্টারের প্রভাব ছিল এবং ইন্ডাকট্যান্সের প্রভাব ছিল, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের প্রভাব ছিল। ক্যাপাসিটেন্সের কোনো প্রভাব আমাদের ছিল না। এটা কোথায় ছিল না? এটা ছিল না হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইনে। বাট যখনই আমরা মিডিয়াম ট্রান্সমিশন লাইনে আসতেছি তখন ক্যাপাসিটেন্সের প্রভাবটা আসতেছে। আর এই ক্যাপাসিটেন্সের প্রভাবটা তিনটা ভাবে ধরা হয়, যেটা আমরা এই অধ্যায়ে প্রথম আলোচনা শুরু করছিলাম যে তিন পদ্ধতিতে ক্যাপাসিটরটা ধরা হয়। একটা ধরা হয় হচ্ছে একদম গ্রাহক প্রান্তে গিয়ে, আর একটা মাঝে, আর একটা দুই ভাবে ধরা হয়। কিরকম? একটা ছিল হচ্ছে ইন কন্ডেনসার মেথড, আর ছিল হচ্ছে নমিনাল টি মেথড, হ্যাঁ, আর ছিল হচ্ছে নমিনাল পাই মেথড। আমরা লাস্ট ক্লাসে ইনকন্ডেনসার মেথড নিয়ে আলোচনা করছিলাম। ইনকন্ডেনসারের চিত্র ছিল এরকম অন কাইন্ড অফ, আমরা যে গ্রাহক প্রান্তের যে লোড, এই গ্রাহক প্রান্তে আমরা কি ধরছিলাম? ক্যাপাসিটেন্স ধরছিলাম। এটা আমরা প্রথম ক্লাসে শিখে আসছিলাম। আজকে আমরা শিখবো হচ্ছে নমিনাল টি মেথড। নমিনাল টি মেথডটা কিরকম হয় সেটা আজকে দেখবো আমরা। দেখো, নমিনাল টি মেথড। নমিনাল টি মেথডটা যেটা হয়, নাম শুনেই বুঝতে পারতেছি টি মানে টি এর মতো দেখা যাবে অন কাইন্ড অফ, হ্যাঁ। দেখো, চিত্র আঁকলেই বুঝতে পারবা নমিনাল টি পদ্ধতিটা কেমন। তার মানে আমাদের রেজিস্ট্যান্সের প্রভাব থাকবে, ইন্ডাকট্যান্স থাকবে। টিটা হচ্ছে আমাদের মাঝখানে, অর্থাৎ আমাদের যে লোড, আমাদের যে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স থাকবে তার মাঝ বরাবর এই ক্যাপাসিটেন্সের প্রভাবটাকে ধরা হয়। কিরকম? এই মাঝ বরাবর এই ক্যাপাসিটেন্সের প্রভাবকে ধরা হয়। আমরা ইনকন্ডেনসারে শিখছিলাম হচ্ছে যেটা কোথায় ধরা হয়? একদম শেষ প্রান্তে ধরা হয়। বাকি লাইনের যে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্সের প্রভাবটা আছে সেটা এক জায়গায় এক সাইডে রেখে ক্যাপাসিটরটা কি করা হয়? শেষ প্রান্তে ধরা হয়। বাট নমিনাল টি মেথডে আমাদের লাইনের যে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স আছে এটাকে দুই ভাগ করে মাঝখানে ক্যাপাসিটেন্সের প্রভাবটাকে ধরা হয়। ওকে, এটা হচ্ছে আমাদের লোড। চিত্রটা বড় হয়ে গেল, এটা ছোট হওয়া উচিত ছিল। আচ্ছা, দেখো বুঝো কিনা। আমরা কি করছিলাম? এখানে সাপ্লাই ভোল্টেজ দিচ্ছিলাম VS, এবং আমরা এখানে পাচ্ছিলাম রিসিভ ভোল্টেজ VR, এবং এখান থেকে একটা কারেন্ট প্রবাহিত হয়েছিল যে IR কারেন্ট। সাপোজ আমরা ধরে নিলাম যে এখান থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে কি IR। এই পুরো লাইন দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে কত? IR। এটা যেহেতু আমাদের সি এর প্রভাব, ধরে নিলাম এখান থেকে আমাদের কারেন্ট প্রবাহিত হচ্ছে কি IC। এখান থেকে কারেন্ট প্রবাহিত হবে তো টোটাল I বা সাপ্লাই কারেন্ট IS, VS IS মানে সাপ্লাই ভোল্টেজ এবং সাপ্লাই কারেন্ট। আচ্ছা, এখান থেকে আমরা কিছু সিদ্ধান্ত নিতে পারি। তার মানে দেখো, আমাদের টোটাল রেজিস্ট্যান্স লাইনে, টোটাল রেজিস্ট্যান্স আমরা যখন পড়তেছিলাম, শর্ট ট্রান্সমিশন লাইন পড়তেছিলাম বা হচ্ছে আমাদের ইন্ড কন্ডেনসার মেথড শিখছিলাম, লাইনের আমরা টোটাল একটা রেজিস্ট্যান্স পাচ্ছিলাম এবং একটা কি পাচ্ছিলাম? রিঅ্যাকট্যান্স পাচ্ছিলাম, তাই না? আচ্ছা, এখানে আমরা কি করলাম? ওই লাইনের টোটাল রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সটাকে আমরা দুই ভাগ করে দিছি। কয় ভাগ করে দিছি? দুই ভাগ করে দিছি, হ্যাঁ। তার মানে কি হবে? আর ছিল, বাট এটা এখন হবে কি R/2। এটা হবে R/2। কেন R/2 হলো বুঝছি? টোটাল রেজিস্ট্যান্স ছিল, বাট আমরা টোটাল রেজিস্ট্যান্সটাকে দুই ভাগ করে দুই সাইডে বসাই দিছি। দুই ভাগ করে দুই সাইডে বসাই দিছি, যার কারণে হচ্ছে আমাদের কি হলো R/2। অনুরূপভাবে
এটা হবে কি x/2, এটা হচ্ছে x/2, মানে রিঅ্যাকট্যান্সের দুই অংশ, দুই ভাগ করে এক ভাগ এখানে বসাইছি, এক ভাগ এখানে বসাইছি। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা কিছু সিদ্ধান্ত নিতে পারি। দেখো, আমরা যদি সাপ্লাই ভোল্টেজ বের করতে চাই, সাপ্লাই ভোল্টেজ যদি আমরা বের করতে চাই, তার মানে কি আমরা এটা বলতে পারি যে আমাদের এখানে যে ভোল্টেজ VR যেটা দেওয়া আছে, এই ভিআর এবং হচ্ছে এইখানে যে ড্রপটা হচ্ছে, এই ড্রপটা যদি আমরা যোগ করতে পারি এবং ক্যাপাসিটরের আরআরএতে যে ভোল্টেজটা থাকবে, এই ভোল্টেজটার সাথে এইখানকার ড্রপটা যদি আমরা যোগ করে দিতে পারি, তাহলে কি আমরা ভিএসটা পাবো? ডিসি সার্কিটের মতো চিন্তা ভাবনা করো। আমাদের ক্যাপাসিটরের আরআরএতে একটা ভোল্টেজ থাকবে না? ধরে নিলাম আমাদের এখানে ভিসি ভোল্টেজ আছে। আচ্ছা, প্রথমত এটা দেখো, আমরা কি ভিসি বের করতে পারবো? ক্যাপাসিটরের আরআরএতে কত ভোল্টেজ আছে? আমরা যদি কোনোভাবে এই ভিআরটা পেয়ে যাই এবং এই ভিআর এর সাথে যদি আমাদের এইখানকার ড্রপটা যদি আমরা যোগ করে দিতে পারি, তাহলে কি আমরা ভিসি পেয়ে যাব? ভিসির ভোল্টেজ যদি আমরা বের করতে চাই, ভিআর এর সাথে যদি এটা যদি যোগ করে দিই, তাহলে আমরা ভিসি পেয়ে যাব। দ্যাটস মিন ভিসি ইকুয়াল আমরা এটা বলতে পারি ভিআর প্লাস আইআর r/2 প্লাস জে অফ x/2, এটা বলা যায়। আচ্ছা, আমরা একটু সংক্ষেপে লিখি। হ্যাঁ, এটাকে এরকম লেখা যায়, z/2 লেখা যায়। অর্থাৎ z সমান আমরা কি জানি, z = r প্লাস জে অফ xl না, তার মানে r এবং xl যেটা মিলে z2 লেখা যায়। এটাকে আমরা লিখতে পারি কি z/2, অর্থাৎ রেজিস্ট্যান্সের অর্ধেক, ক্যাপাসিটেন্সের অর্ধেক, টোটাল ইম্পিডেন্সের অর্ধেক। ওকে, টোটাল মানে সামগ্রিকভাবে ইম্পিডেন্সের অর্ধেক আমরা দুই সাইডে ধরে নিছি, অর্ধেক অর্ধেক করে পুরো অংশটা ধরে নিছি, z/2 এটা লেখা যায়। দ্যাটস আমরা এখানে এটাও লিখতে পারি যে IR z/2। IR কেন বলো তো? কারণ এখান থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে কি, IR কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে VR এটার সাথে যদি আমরা এই ড্রপটা যদি যোগ করে দিতে পারি, তার মানে আমাদের VC পাচ্ছি। আচ্ছা, এখন আমাদের যদি ভিসি জানা থাকে, এই ভিসির সাথে যদি আমরা এখানকার ড্রপটা যদি যোগ করি, তাহলে কি আমরা ভিএসটা পাবো না? কঠিন লাগতেছে? ভিসি আমাদের এখান থেকে আমরা বের করছি, ভিআর এর সাথে এই ড্রপটা যোগ করে ভিসি পাইছি। ভিসির সাথে যদি আমরা এই ড্রপটাকে যদি যোগ করে দিই, তাহলে কি আমরা এই ভিএসটা পাবো না? পাবো। তার মানে এখানে ভিএস ইজ ইকুয়াল টু আমরা বের করতে পারবো ভিসি প্লাস আবার ওই আইএস z/2। এখানে ছিল আইআর, এখানে হচ্ছে আমাদের কি আইএস। ঠিক আছে, বাট এই যোগগুলো কি যোগ হবে? ভেক্টরিক্যাল যোগ হবে। দ্যাটস মিন এখানে অ্যাঙ্গেল থাকবে। হ্যাঁ, অ্যাঙ্গেল করে আমাদের হিসাব করতে হবে, ভেক্টরিক্যাল যোগ। আচ্ছা, এটা আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি। আর একটা সিদ্ধান্ত নিতে পারি, আমরা যদি কারেন্ট বের করতে চাই, আইএস সাপ্লাই কারেন্ট যদি বের করতে চাই। আচ্ছা, আমাদের সাপ্লাই কারেন্ট এখানে টোটাল সাপ্লাই কারেন্ট আসছে, এখানে একটা ভাগ হয়ে গেছে, এদিকে একটা ভাগ হয়ে গেছে, রাইট? তার মানে এই দুইটা কারেন্ট যদি আমরা যোগ করে দিতে পারি, IR এবং IC যদি যোগ করে দিতে পারি, তাহলে কি আমরা ISটা পাবো? IR প্লাস IC, বাদ যোগটা কিসের হবে? ভেক্টরিক্যাল যোগ। হ্যাঁ, এটাকে আমরা সিদ্ধান্ত নিতে পারি, তাই না? আচ্ছা, এতটুকু বোঝা যায়, অনেকটাই ডিসি সার্কিটের মতো। আমরা যদি এই বিষয়গুলো যদি বুঝি, ম্যাথ করাটা আমাদের জন্য খুবই সহজ হবে। বাট এই বিষয়গুলো যদি প্রথমেই না বুঝি, তাহলে ম্যাথ অনেক কঠিন লাগবে আমাদের কাছে। আসলেই কঠিন কিছু না, ডিসি সার্কিটের মতো চিন্তা ভাবনা করলেও হয়ে যায়। তার মানে বোঝা গেল কি, আমাদের অলওয়েজ এখানকার ভোল্টেজটা দেওয়া থাকবে, ম্যাক্সিমাম টাইমে দেওয়া থাকবে। হ্যাঁ, পাওয়ার দেওয়া থাকবে, পি থেকে আমরা পাওয়ার থেকে আমরা IR বের করতে পারবো। IR বের করতে বললে আমরা এখানে ড্রপটা বের করতে পারবো। এই ড্রপের সাথে যদি এই ভোল্টেজটা যদি যোগ করি, আমরা ভিসির ভোল্টেজ পাবো, এবং ভিসির ভোল্টেজ পাইলে এখানকার যদি আমরা যদি ড্রপটা যদি কোনোভাবে পেয়ে যাই, তাহলে আমরা ভিএসটা পেয়ে যাব। ওকে ওকে, সার্কিটটা অনেক বড় হয়ে গেছে, তোমাদের ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। আচ্ছা, সার্কিটটা আমরা একটু ছোট করে অঙ্কন করে নিলাম। আমরা এখন এইদিকে অঙ্কন করব হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম। তোমাদের এটা মোস্ট ইম্পর্টেন্ট, নমিনাল টি মেথড, নমিনাল পাই মেথড অথবা ইন্ড কন্ডেনসার মেথডের এরকম ডায়াগ্রাম এবং ভেক্টর ডায়াগ্রাম, হ্যাঁ, সার্কিট চিত্র এবং হচ্ছে কি ভেক্টর ডায়াগ্রাম মাস্ট কোনো না কোনো একটা
অলওয়েজ আসে। তো সেখান থেকে তোমাদের অবশ্যই এটা শিখে রাখা উচিত এবং দিন শেষে মুখস্থ রাখতে হবে। ওকে, আচ্ছা আমরা বুঝে বুঝে একটু দেখি ভেক্টর ডায়াগ্রামটা অঙ্কন করতে পারি কিনা। দেখো আমাদের এটা অন কাইন্ড অফ প্যারালাল সার্কিট, রাইট? প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটে আমরা কি জানি? প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান হয়। তো কোনো কিছুর ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে গেলে আমাদের প্রথমে একটা রেফারেন্স অক্ষ ধরে নিতে হয়। এক্স ওয়াই বরাবর একটা রেফারেন্স অক্ষ ধরে নিতে হয়। আমরা এক্স বরাবর একটা রেফারেন্স অক্ষ ধরে নিলাম ভি, ভোল্টেজটাকে আমরা রেফারেন্স অক্ষ ধরে নিলাম ভি আর কে। হ্যাঁ, এই যে রিসিভারের যে ভোল্টেজটা, এই ভোল্টেজটাকে আমরা কি ধরে নিলাম? রেফারেন্স অক্ষ ধরে নিলাম। তোমরা চাইলে কারেন্টকেও রেফারেন্স অক্ষ ধরে নিতে পারো, বাট সহজ হয় যেটা আমাদের অন কাইন্ড অফ একটা স্থির, মানে অনেকটাই স্থির থাকে যে ভোল্টেজটা, বা যেটা যে মানটা স্থির থাকে। যদি সিরিজ সার্কিট হইতো কারেন্টকে রেফারেন্স ধরতাম, কারণ কারেন্টটা স্থির। বাট এটা প্যারালালের মতো সার্কিট, ভোল্টেজটা স্থির থাকে, যার কারণে আমরা কি করে নিয়েছি, এই ভি আরটাকে আমরা রেফারেন্স অক্ষ ধরে নিয়েছি। আচ্ছা, ভোল্টেজের কাজ শেষ, ভি আর আমরা নিয়েছি। এখন আমরা আই আর নিতে চাই। আই আর কারেন্ট। ভোল্টেজ এবং কারেন্ট একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে থাকবে না। আমাদের অলওয়েজ লোডগুলো, ম্যাক্সিমাম টাইমে আমাদের লোডগুলো হয় কি, ইন্ডাকটিভ লোড হয়। কি লোড হয়? ইন্ডাকটিভ লোড হয়। আর ইন্ডাকটিভ লোড হলে ভোল্টেজ থেকে কারেন্ট কি থাকে? ল্যাগিং এ থাকে, মানে পিছায়ে থাকে। কতটুকু পিছায়ে থাকবে? 90 ডিগ্রি? না, 90 ডিগ্রি থাকবে না। কারণ কি? কারণ আমাদের লোডটা পিওর ইন্ডাকটিভ না, তাই না? দ্যাটস মিন কোন একটা অ্যাঙ্গেল নিয়ে আমাদের কি থাকবে? একটা অ্যাঙ্গেল নিয়ে মনে করো হচ্ছে আমাদের ভোল্টেজটা থাকবে, হ্যাঁ, কারেন্টটা থাকবে। এটা হচ্ছে ভি আর। ধরে নিলাম এরকম একটা অ্যাঙ্গেল করে আমাদের কি আছে? আই আরটা আছে, আই আর আছে। ওকে, আচ্ছা আই আর গেল। এখন আমাদের কারেন্ট আরটা কি আছে? আই সি। আমরা প্রথম ক্লাসে বলছিলাম যে ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করার সময় সমজাতীয় ভেক্টরগুলা যেখানে শেষ হবে সেখান থেকে কি হবে? শুরু হবে। আচ্ছা, আমরা প্রথম ক্লাসে এটাও বলছিলাম যে আমাদের যে যে ক্যাপাসিট্যান্স ইন্ডাকট্যান্সের প্রভাবগুলো আসে, এটা মূলত নর্মালি সার্কিট থেকে আসে, লাইন থেকে আসে, যেটা পিওর ইন্ডাকটিভ এবং পিওর ক্যাপাসিটিভ হয়। পিওর ইন্ডাকটিভ এবং পিওর ক্যাপাসিটিভ হয়। আচ্ছা, ক্যাপাসিটিভের ক্ষেত্রে কারেন্ট ভোল্টেজ থেকে কি থাকে? লিডিং এ থাকে না, আগায় থাকে। কত ডিগ্রি আগায় থাকবে? 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ হচ্ছে আমাদের এটা পিওর ক্যাপাসিটিভ সার্কিট। কি সার্কিট? পিওর ক্যাপাসিটিভ সার্কিট বলতে এটা আমাদের পিওর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। ওকে, দ্যাটস মিন এটা এখান থেকে 90 ডিগ্রি বরাবর থাকবে। এখন বলতে পারো যে স্যার একটু আগে বললেন যে সমজাতীয় ভেক্টরগুলা যেখানে শেষ সেখানে শুরু হয়, আবার আমরা এটা এখানে দিলাম কেন? আমরা এটা মূলত এখানে দিইনি, বোঝানোর জন্য বলতেছি। আমাদের তাহলে ক্যাপাসিটিভ কারেন্টটা এরকম 90 ডিগ্রি বরাবর থাকবে না, বাট হবে কি, যেখানে গিয়ে শেষ সেখান থেকে আমাদের কি করতে হয়? শুরু করতে হয়। দ্যাটস মিন আমরা এটাকে যদি এখানে এসে উঠাইয়া দিই তাহলে কি হবে? এটা আমরা এখানে উঠাই দিলাম, এই বরাবর উঠাই দিলাম। সেম জিনিসটাই আমরা এখানে তুলে এনে বসাই দিলাম মনে করো। হ্যাঁ, এটা আমাদের কি পেলাম? আইসি কারেন্ট পেলাম। আচ্ছা, আইসি পেলাম। এখন দেখো আমরা এখানে লিখছিলাম যে আই আর এবং আইসি কে যদি আমরা ভেক্টরিক্যাল যোগ করি তাহলে আমরা কি পাবো? আইএস পাবো। দ্যাটস মিন আমরা এই আর কে এবং এই আইসি কে যদি ভেক্টরিক্যাল যোগ, মানে হচ্ছে এই যোগটা করে ফেলি, তার মানে আমরা কি পাবো এখান থেকে? আইএস পাবো। কারেন্টের বিষয়টা বুঝছি? কারেন্টের বিষয়টা বুঝছি। আচ্ছা, এখন দেখো আমাদের কারেন্টের কাজ শেষ। এখন আমাদের ভোল্টেজের কিছু কাজ আছে, কারণ আমাদের সর্বশেষ টার্গেট হচ্ছে ভিএসটাকে বের করা। কি কাকে বের করা? ভিএসটাকে আমাদের বের করা। তার মানে যদি আমরা যদি প্রথমে ভিসিটা যদি পেয়ে যাই, ভিসির সাথে যদি আমরা যদি এই ড্রপটাকে যোগ করে দিই, তার মানে আমরা কি পাবো? ভিএসটা পাবো। আচ্ছা, আমাদের এখানে ভিআরটাকে আমরা নিয়ে নিছি অলরেডি। হ্যাঁ, ভিআর। ভি আর এর সাথে যদি আমরা আই আর এবং জেড টু, মানে হচ্ছে এই আর বাই টু এবং এক্স বাই টু কে যদি যোগ করে দিতে পারি, তার মানে আমরা ভিসিটা পেয়ে যাব না? আচ্ছা, এখন দেখো ভোল্টেজের কাজ আমরা শুরু করছি। এখন ভোল্টেজ ভি আর আমরা ধরে নিছি। এখন আমাদের ভোল্টেজ ড্রপ গুলো আনবো। আমরা ভোল্টেজ ড্রপ গুলো কিভাবে নিয়ে আসবো? দেখো আমরা প্রথম ক্লাসে এটা বলছিলাম যে কারেন্ট কোনো পরিবাহীর ভিতর দিয়ে, অর্থাৎ রেজিস্টিভ লোডের ক্ষেত্রে কারেন্ট এবং ভোল্টেজ কি হয়? ইন ফেজে থাকে না, একই লাইনে থাকে। রেজিস্টিভ লোডের ক্ষেত্রে কারেন্ট এবং ভোল্টেজ কি থাকে? একই ফেজে থাকে। অর্থাৎ কারেন্ট যদি এই বরাবর থাকে ভোল্টেজটাও এই বরাবর থাকবে, কারেন্ট যদি এই বরাবর থাকে ভোল্টেজটাও এই বরাবর থাকবে। মানে অ্যাঙ্গেলের কথা বলতেছি আমি, অ্যাঙ্গেলটা এরকম একটা অ্যাঙ্গেল নিয়ে থাকবে।
দ্যাটস মিন আমাদের রেজিস্টিভ এই যে এটার ভিতর দিয়ে কারেন্টটা কি প্রবাহিত হয়েছে, এই যে আই আর কারেন্ট আসছে না, আই আর কারেন্ট আসছে, দ্যাটস মিন আমাদের ভোল্টেজের যে অ্যাঙ্গেলটা হবে, ভোল্টেজের যে ভেক্টরটা হবে সেটা এই এতটুকু কোণ জুড়ে জুড়েই হবে, এই যে এতটুকু কোণ নিয়ে হবে, এই আই আর যতটুকু কোণ নিয়ে আছে ততটুকু কোণ নিয়ে হবে। তার মানে কি এখান থেকে শুরু হবে না, কারণ আমরা ভোল্টেজ নিয়ে কাজ করতেছি, ভোল্টেজ যেখানে শেষ হয়ে গেছে এটা আর একটা সেখান থেকে শুরু হবে, কিন্তু অ্যাঙ্গেলটা হবে কিরকম, এই যে এটার যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেল নিয়ে এটা শুরু হবে। ওকে, আচ্ছা, আশা করা যায় বুঝছো তোমরা। এই অ্যাঙ্গেলে মোটামুটি এরকম একটা অ্যাঙ্গেল নিয়ে কি হয়েছে আমাদের এটা আছে। হ্যাঁ, এরকম একটা অ্যাঙ্গেল নিয়ে আছে। দ্যাটস মিন এটা আমাদের কি, এটা আমাদের হচ্ছে আই আর আর বাই টু রেজিস্টিভের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এখন আরেকটা কথা, আমরা যেখানে ইন্ডাকটেন্সটা পাইছি সেটা কি পিওর ইন্ডাকটেন্স না? লাইনের লাইনের ইন্ডাকটেন্স, এটা পিওর ইন্ডাকটেন্স। দ্যাটস মিন এটা কি থাকবে, রেজিস্টিভ লোডের সাথে 90 ডিগ্রি বরাবর থাকবে। কত ডিগ্রি বরাবর? 90 ডিগ্রি বরাবর, যেখানে শেষ সেখান থেকে শুরু। দ্যাটস মিন এখান থেকে এই লাইন নিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর থাকবে, 90 ডিগ্রি। এই এটা আমরা ধরে নিলাম হচ্ছে আই আর এক্স বাই টু, বুঝছি? এখন আমরা যদি এই আই আর আর বাই টু এবং আই আর এক্স বাই টু যদি আমরা এই দুইটা ভেক্টরকে যদি যোগ করি, তাহলে আমরা জেড বাই টু পাবো না? আই আর জেড বাই টু পাবো না এখান থেকে? তোমাদের ওই ইম্পিডেন্সের সূত্র, যে আমরা ইম্পিডেন্স পড়ে আসছিলাম সেই ইম্পিডেন্সের সূত্র, হ্যাঁ, আই আর জেড বাই টু, অর্থাৎ এই দুইটা ভেক্টরিক্যাল যোগ করলে আমরা আই আর জেড বাই টু পেয়ে যাব। আচ্ছা, তার মানে আমরা এখন পর্যন্ত ভি আর এবং এতগুলো ভেক্টরকে যদি যোগ করে দেই, মানে আই আর জেড বাই টু কে যদি যোগ করে দেই, আমরা এখন পর্যন্ত ভিসিটা পেয়ে গেছি অলরেডি। বাট আমাদের টার্গেট হচ্ছে কোথায়, ভিএস এ চলে যাওয়া। ভিএস এ যাইতে গেলে আমাদের অলরেডি ভিসি লাগবে, সাথে আবার এখানকার ড্রপটা যোগ করতে হবে, তাই না? অনুরূপভাবে আমাদের আবার রেজিস্টিভ লোড এবং একটা ইন্ডাকটিভ লোড আছে। ওকে, মানে বাধা আছে। মানে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে এখন কি কারেন্ট প্রবাহিত হচ্ছে, আইএস কারেন্ট প্রবাহিত হচ্ছে। আইএস মানে হচ্ছে এই যে এখানে যে আমরা আইএস দিছি, এই আইএস অ্যাঙ্গেল বরাবর আবার এখান থেকে শুরু হবে, বুঝছি? পূর্বেরটা যেভাবে বুঝলাম যে আই আর বরাবর অ্যাঙ্গেল নিয়ে ভোল্টেজ শুরু হবে, কারণ ইনফেজে থাকতে চাইবে তারা, ইনফেজে থাকবে। অনুরূপভাবে এখন আইএস প্রবাহিত হচ্ছে আমাদের রেজিস্টিভ লোডের ভিতর দিয়ে। দ্যাটস মিন ভোল্টেজ থেকে আইএসটা যে অ্যাঙ্গেল, যতটুকু অ্যাঙ্গেল নিয়ে আসে ততটুকু অ্যাঙ্গেল সে এখান থেকে নিতে চাইবে, ওই রকম অ্যাঙ্গেল নিয়ে সে কি করবে, কাজ করবে। দ্যাটস মিন আমাদের ভোল্টেজ নিয়ে যেহেতু কাজ করতেছি, ভোল্টেজটা আমরা এখানে এসে শেষ করছি, আবার এখান থেকে শুরু। কোন অ্যাঙ্গেল নিয়ে শুরু? এই আইএস এর মতো অ্যাঙ্গেল নিয়ে শুরু করবে। ওকে, এরকম একটা অ্যাঙ্গেল নিয়ে শুরু করবে। অন কাইন্ড অফ এরকমই না? ভুল হইল মনে হয় নাকি, কম হয়ে গেছে আর একটা। এই এরকম একটা অ্যাঙ্গেল নিয়ে কি করবে, শুরু করবে। এটা কি হবে আমাদের, এটা হবে হচ্ছে আই এস আর বাই টু। যেহেতু পিওর ইন্ডাকটিভ বাধা, পিওর ইন্ডাকটেন্স হিসাবে কাজ করবে, দ্যাটস মিন এখান থেকে আবার কি হবে, এটা 90 ডিগ্রি ঘুরে থাকবে। ওকে, 90 ডিগ্রি। এটা কি হবে, আই এস এক্স বাই টু। ওকে, বুঝছি আমরা এটা। আবার যদি আমরা এই এতটুকু যদি যোগ করে দিই তাহলে কি পাবো বলো তো, আই এস জেড বাই টু পাবো। আই এস জেড বাই টু পাবো না? আচ্ছা, এখন আসো, আমাদের টার্গেট কি ছিল, ভিএসটাকে বের করা। আর ভিএস বের করতে গেলে আমাদের ভোল্টেজ এখানকার ড্রপ লাগবে, এখানকার ড্রপ লাগবে। এটা পাইলে আমরা এটা পাবো, এটার সাথে যদি আমরা এটা যোগ করে দিই এটা পাবো, তাই না? এটাই দেখো, প্রথমে ভিআর, তারপরে ভিআর থেকে আইআর এবং আর বাই টু, অর্থাৎ এখানকার যে ড্রপটা হয়েছে সেই ড্রপটা আমরা এখান থেকে বের করছি। এতটুকু আমরা যদি যোগ করে দিই তাহলে ভিসিটা পেয়ে গেছি, এবং ভিসির সাথে যদি আবার এই ড্রপটাকে যদি যোগ করে দেই তাহলে কি পাবো, ভি এস পাবো না? এতটুকু বুঝছি। তার মানে আমাদের এই যে ভি আর যেখান থেকে শুরু হয়েছে সেইখান থেকে যদি আমরা এই টোটাল এই পর্যন্ত যদি যোগ করে দিতে পারি ভেক্টরিক্যাল, তাহলে আমরা কি পাবো, ভিএস পেয়ে যাব। ওকে, আচ্ছা, আমরা আঁকি। এই লাইনটা আঁকা খুব কষ্টের, মনে অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ, জোর করে লাগাই দিলাম ভিএস, অর্থাৎ এই এতটুকু ভেক্টরকে যদি আমি যোগ করে দেই, ভেক্টরিক্যাল যোগ করে দেই, তাহলে আমি কি পাবো, ভিএস পাবো। তোমাদের এটা হচ্ছে মুখস্থ, কি বলো তো,
দিন শেষে বুঝে বুঝে করতে পারলে ভালো, বুঝে বুঝে না করতে পারলে ডিরেক্ট কি মুখস্থ। হ্যাঁ, পরীক্ষায় এগুলা মাস্ট বি আসবে। ওকে, ফিগার, ভেক্টর ডায়াগ্রাম অফ টি মেথড লেখা যাবে? আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা ম্যাথ করবো। ওকে, নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে ম্যাথ করবো, এর উপরে ম্যাথ করবো। ওকে।